কলকাতায় আবাসিক হোটেলে আগুনে ৫ বাংলাদেশি সহ নিহত ৯। অগ্নি নিরাপত্তায় ঘাটতির অভিযোগ। সিএসসি কি করে পারমিশন দিল, কারেন্ট দিল কি করে, ফায়ার লাইসেন্স কি করে পেল, এগুলো দেখার বিষয়। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনবে সরকার। মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটা করছে। কুষ্টিয়ায় শোকের মাতম। কত জিনিস কিনেছি তোমার জন্য, কালকে বাড়ি যাব। আর কেউ ডাকবে না, আর কেউ ডাকবে না ছোট মা। কাল রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ, সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। All conceivable dimensions have been covered in our preparation for this election. শপথ শুক্রবার সন্ধ্যায়। একনেক সভায় ৯,৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন। সড়কের স্থায়িত্ব নিশ্চিতে রাবার বিটুমিন ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর। প্রথম বছরে ১০০ কিলোমিটার এবং পরবর্তী বছরগুলোতে অভিজ্ঞতা সাপেক্ষে এটা প্রয়োজনীয় ভাবে বাড়ানোর ব্যাপারে এখানে প্রস্তাব আছে। দুদকে কাজ শুরু আসাদুজ্জামানের নেতৃত্বাধীন নতুন কমিশনের। চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার। মানুষের প্রত্যাশার মতন করে প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি। প্রথম দিনেই ৪২৭ মামলা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির স্বয়ংক্রিয় জরিমানা। পিঙ্ক বাসে নারীদের নিরাপদ যাতায়াত। আজকে বাসে উঠে অনেক ভালো লাগছে যে নিউ মার্কেট নেমে অন্তত হেঁটে তো যেতে পারবো। স্বাচ্ছন্দ্য তো অবশ্যই লাগবে, আমাদের ছেলেদের সাথে আর মেলামেশা করে যেতে হবে না, এটি আমাদের জন্য ভালো। কারাগার থেকে মুক্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। শেষ বিদায় জানাতে কাল ১২ ঘন্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছে আমি তাসনিম অর্থী এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৫ বাংলাদেশি সহ ৯ জনের। এমন ঘটনায় অনুমোদনহীন হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভোররাতে নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি আগুন শুধু কয়েকটি প্রাণ কেড়ে নেয়নি, নিভিয়ে দিয়েছে বাংলাদেশে অপেক্ষায় থাকা বহু স্বজনের আলো। চিকিৎসার আশায় কলকাতায় যাওয়া মানুষগুলোর জন্য যে শহর ছিল সুস্থ হয়ে ফেরার ঠিকানা, সেই কলকাতাতেই এখন স্বজনদের কান্না। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেছে ৫ বাংলাদেশি সহ অন্তত ৯ জনের। নিহত বাংলাদেশিদের মধ্যে ৪ জনই একই পরিবারের সদস্য, আহত আরও ৬ বাংলাদেশি। ফায়ার সার্ভিস যারা ছিল তারা আসলে আমাদের কাছে বলতেছে আপনারা তাড়াতাড়ি বের হন আমাদের সঙ্গে। দেখলাম চিল্লাচিল্লি করছে, এইখানে দরজা খুলে বাড়াবাড়ি চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া বাংলাদেশিদের বড় একটি অংশ থাকেন নিউ মার্কেট ও আশেপাশের স্বল্প মূল্যের হোটেলে। ৫ তলা ভবনের প্রতিটি তলায় ছিল ভিন্ন নামে একাধিক হোটেল। দুর্ঘটনার কবলে পড়া হোটেলটি কলকাতার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একেবারে পাশেই। আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু হয়। এই অবস্থায় অনেকের জন্য বের হওয়ার পথ হয়ে ওঠে মৃত্যুফাঁদ। লাইসেন্স ও সুরক্ষা ছাড়পত্র ছাড়া চলা অবৈধ হোটেলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যে সমস্ত বাড়িতে এই ধরনের গেস্ট হাউস যারা চালাচ্ছে, তারা সমস্ত কিছু যে ধরনের সমস্ত পারমিশন লাইসেন্সের দরকার হয় সেগুলো আছে কিনা সেগুলো দেখা হবে, তাদের অ্যারেস্ট করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আহত বাংলাদেশিদের দেখতে হাসপাতালে যান কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দূতালয় প্রধান আয়েশা আক্তার। আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি। আসমাতুলি, নিউজ 24। ভারতে আবাসনে অনিয়মের বলি হলেন চিকিৎসা নিতে যাওয়া সাধারণ বাংলাদেশিরা। কলকাতার নিউ মার্কেটের অগ্নিকাণ্ড যেন সেই ভয়াবহ বাস্তবতারই নির্মম উদাহরণ। যেখানে আবাসিক ভবন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয় আর অগ্নি নিরাপত্তার ঘাটতিতে নারী শিশু সহ প্রাণ গেছে অনেকের।
কলকাতার এই এলাকায় গায়ে গায়ে দাঁড়িয়ে আছে অসংখ্য বহুতল ভবন। আবাসিক ভবন হিসেবে নির্মাণ হলেও এখন ব্যবহার হচ্ছে বাণিজ্যিক কাজে। দেধারসে চলছে হোটেল ব্যবসা, অথচ নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, নেই জরুরি বহির্গমন পথ। ভবন নির্মাণ ও ব্যবহারে সরকারি নিয়ম মানা হয়েছে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। ফলে অনিয়মে গড়ে ওঠা এসব ভবনই হয়ে উঠেছে এক একটি জীবন্ত মৃত্যু ফাঁদ। ভারতের কলকাতায় গড়ে ওঠা ভবনগুলোর বেহাল পরিস্থিতির কথা স্বীকার করেছেন খোদ বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। ট্রেড লাইসেন্স কি করে পেলো, সিএসসি কি করে পারমিশন দিল, কারেন্ট দিল কি করে, ফায়ার লাইসেন্স কি করে পেলো, এগুলো দেখার বিষয়। একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করব। এর মধ্যেই ভবন অব্যবস্থাপনার বলি হয়েছেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিকেরা। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি বহুতল ভবনের হোটেল রুমে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেছে তাদের। অভিযোগ উঠেছে সরকারি অনুমোদন ও বিধিনিষেধের তোয়াক্কা না করে আবাসিক ভবনকে বাণিজ্যিক কাজে ব্যবহারের কারণেই ঘটেছে এমন ঘটনা। এখানে এই ধরনের ঘটনা ঘটছে, সুতরাং এই ধরনের ঘটনার ব্যাপারে একেবারেই আমরা একেবারে জিরো টলারেন্স। শুধু একটি ভবন নয়, নিউ মার্কেট এলাকায় এমন একাধিক ভবনই নেই পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম। এতে নিয়ম না মেনে আবাসিক ভবনের বাণিজ্যিক ব্যবহার, অগ্নি নিরাপত্তায় ঘাটতি আর কর্তৃপক্ষের নজরদারির অভাব সব মিলিয়ে আগুনের সামান্য স্ফুলিঙ্গই যেন কেড়ে নিতে পারে বহু প্রাণ। কলকাতার নিউ মার্কেটের আগুন যেন তারই ভয়াবহ উদাহরণ। নীরব দাস, নিউজ 24। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের দেশে ফেরাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। আগুনে আহত বাংলাদেশিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যে কোনো সহায়তার জন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ইতিমধ্যেই আমাদের মিশন কলকাতায় যারা নিহত হয়েছেন সেই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছে দ্রুততর সময়ে, কারণ শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটা করছে। কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলের আগুনে প্রাণ হারিয়েছেন কুষ্টিয়ার একই পরিবারের 4 জন। এ ঘটনায় নিহত হন সাভারের এক ব্যবসায়ীও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কথা ছিল চিকিৎসা শেষে ফিরবেন দেশে, মায়ের জন্য আনবেন বাহারি জিনিস, তা আর হলো না। কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত এখন ফিরবেন কফিন বন্দী হয়ে। কালকে বাড়ি যাবো, আমি কি নির্দিষ্ট বাবা বাড়ি আয়, এই কথা আমার ওর একটা কিছু হলে ছোট মা এইটা হয়েছে, ছোট মা ওইটা হয়েছে, আর কেউ ডাকবে না, ছোট মা এইটা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন দেবাশিস দত্তের সাথে কেড়ে নেয় তার স্ত্রী, 3 বছরের সন্তান আর শ্বশুরের জীবন। জেলায় যে সাংবাদিক যারা আছি তাদের জন্য একজন ভালো সংবাদকর্মীকে আমরা হারালাম। সহকর্মী দেবাশিস দত্তের এই অকাল মৃত্যুতে আমরা সকলে যেহেতু গভীরভাবে শোকাহত। একই আগুনে মারা যান সাভারের বেগুনবাড়ি এলাকার ব্যবসায়ী আহমেদ বাবুও। তার মৃত্যুতেও এলাকায় নামে শোকের ছায়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এই কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ভোট গ্রহণ হবে আর বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ হবে শুক্রবার সন্ধ্যা 7:30টায়। বিকেলে সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে এই কথা জানান হুইপ নুরুল ইসলাম মনি। দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের মাধ্যমেই নির্ধারণ হবে কে হবেন বঙ্গভবনের বাসিন্দা।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জামায়াত সহ 11 দলীয় জোট প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ মোট 349 জন সংসদ সদস্য ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি প্রার্থীর জয় প্রায় সুনিশ্চিত। ভোটের একদিন আগে জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় সরকারদলীয় সংসদ সদস্যদের সভা। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ব্রিফিংয়ে সরকারদলীয় চিফ হুইপ জানান, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ঐতিহাসিক যাত্রা শুরু হবে। সরকার এবং বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং দেশের অগ্রগতিকে অব্যাহত রাখতে চাই। গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে আগামীকালকে আবার নতুন করে আবার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে। এর আগে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতির কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা। All conceivable dimensions have been covered in our preparation for this election. যখন কাউন্টিংটা শেষ হয়ে যাবে তখন সিইসি অ্যাজ নির্বাচনী কর্তা ওই যে রেজাল্টটা অ্যানাউন্স করে দিবেন, সবার সামনে অ্যানাউন্স করে দিবেন, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। সবশেষ 1991 সালের 8 অক্টোবর রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রামীণ সড়ক টেকসই করতে রাবার বিটুমিন ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। স্বাস্থ্যখাতে সংকট দূর করে সেবার মান বাড়ানো বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজে নতুন 5টি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য 2টি আবাসিক ভবন ও একটি একাডেমিক ভবন রয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1154 কোটি টাকা। অর্থবছরের দ্বিতীয় একনেক সভায় সবচেয়ে বড় বরাদ্দ পেয়েছে গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প, যার ব্যয় 4963 কোটি টাকা। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 9333 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 6টি নতুন ও 4টি সংশোধিত প্রকল্প। 2টি প্রকল্প যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে। 12টি প্রকল্পের মধ্যে মোট 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে। কিছু কোনো প্রকল্পের পর্যবেক্ষণ আছে এবং কিছু শর্ত আছে। 2টি প্রকল্প রিভিউ করার জন্য আবার ফেরত পাঠানো হয়েছে। সবাই গ্রামীণ সড়ক টেকসই করতে রাবার বিটুমিন ব্যবহারের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। পাশাপাশি রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়নে প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি, জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য আমাদের সদস্যবৃন্দ সকলেই বলেছেন যে যেহেতু এই রাস্তাগুলো তৈরি করা হয় এবং দ্রুতই ভেঙে যায়, সেই ক্ষেত্রে আধুনিক বিভিন্ন যে প্রযুক্তি, তার মধ্যে যেটা একটা আছে রাবার বিটুমিন ব্যবহার করা, সেটার একটা প্রস্তাব এখানে আছে। অনুমোদিত প্রকল্পে সরকারি অর্থায়ন থেকে আসবে 8488 কোটি টাকা, আর প্রকল্প ঋণ নেওয়া হবে 936 কোটি টাকা। এই প্রকল্পের মোট ব্যয়। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আবারও বন্ধ হয়ে গেছে গ্যাস সরবরাহ। এলএনজি কার্গো সংকটের কারণে বিকেলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে এই ইউনিটটি। পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, টার্মিনালটি বিকেল 3টার দিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়, কারণ টার্মিনালে থাকা এলএনজি মজুদ শেষ হয়ে গেছে। গত 21 জুলাই একটি অগ্নিকাণ্ডের ঘটনার পর টার্মিনালটি 25 দিন কার্যক্রমের বাইরে ছিল। এরপর মাত্র 4 দিন আগে এটি আংশিকভাবে এলএনজি সরবরাহ পুনরায় শুরু করেছিল। সূত্রগুলো জানায়, এলএনজির মজুদ কমে আসায় মঙ্গলবার থেকেই টার্মিনালটি ধীরে ধীরে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছিল। জনগণের প্রত্যাশা অনুযায়ী চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার করেছেন দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি একেএম আসাদুজ্জামান। দুদকের নতুন কমিশনের প্রথম কার্যদিবসে এই কথা বলেন তিনি। জানান, সংস্থাটির ভাবমূর্তি ফিরিয়ে আনতে স্বাধীনভাবে কাজ করবে নতুন কমিশন।
দুর্নীতি দমন কমিশনে দীর্ঘ 5.5 মাসের শূন্যতা কাটিয়ে অবশেষে স্বাধীন এই প্রতিষ্ঠানটিতে যোগ দিলেন নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বে 3 সদস্যের কমিশন। বুধবার সকালে সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে যোগদানের মধ্য দিয়ে নতুন কমিশনের কর্মঘণ্টা শুরু হলো। শুরুর দিনেই দুদকের কর্মকর্তাদের সাথে দিনব্যাপী মত বিনিময়ের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করে নতুন কমিশন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কথায় নয় কাজের মাধ্যমে নিজেদের প্রমাণের প্রত্যয় ব্যক্ত করেন তারা। এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আপনারা অতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি যাতে। আর নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান বলেন, বর্তমান কমিশন দেশের জনগণকে হতাশ করবে না, কাজ করবে দুদকের ভাবমূর্তি ফেরাতে। আমরা কাজ শুরু করেছি মানুষের প্রত্যাশার মতন করে, প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের কাজ করা শুরু করে দেন। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। গত 3 মার্চ আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন পদত্যাগ করার পর 170 দিন অভিভাবক শূন্য ছিল দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রের এই স্বাধীন সংস্থা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আসায় স্বস্তিতে যাত্রী ও চালকরা, তবে ব্যবহারিক জায়গায় কিছু বিড়ম্বনার কথাও জানান তারা। এদিকে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হওয়ার পর 24 ঘন্টায় মামলার সংখ্যা 500 ছুঁই। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ড্রাইভাররা ভালোভাবে গাড়ি চালাবেন, অটো মামলা খাবেন না। দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবার এআই ক্যামেরার আওতায়। শৃঙ্খলা ফেরাতে চলছে মামলাও। চালক ও যাত্রীরা বলছেন এআই ক্যামেরার কারণে সুফল পাচ্ছেন তারা। তবে অহেতুক মামলা এড়াতে মহাসড়কের পাশে সার্ভিস লেন করার দাবি চালকদের। সরকারের আগে আমাদেরকে পার্কিং এর ব্যবস্থা করে দিতে হবে। আমাদের গাড়িতে চাকা পাংচার হয়েছে, রাস্তার পাশে সাইড করবো, ওরকম কোনো বাংলাদেশে হাইওয়ে সাইডে কোনো জায়গা নাই। এদিকে মহাসড়ক ক্যামেরার আওতায় আসায় ডাকাতির মতো ঘটনা ঘটবে না বলে আশা যাত্রীদের। তবে পূর্ণ সফল পেতে উল্টো পথের যান চলাচল নিয়ন্ত্রণ জরুরি বলেও মত তাদের। অটোমেটিক্যালি যদি তাদেরকে কন্ট্রোল করার সিস্টেম করা হয়, লোকজন এবং অন্যান্য গাড়ির জন্য অনেক সুবিধা হবে। আবার উল্টো পথে আসা যাওয়া অভ্যস্তরা দিচ্ছেন খোঁড়া যুক্তিও। কারণ আমরা ওই পাশের লোকজনরা এই পাশে কিভাবে ঢুকবো, এটা একটা প্রসেস করলে আমাদের উল্টো পথে আসতে হবে। নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ওভার স্পিড করলেই অটো ক্যামেরায় মামলা হচ্ছে এবং সেটাও অনেকটা কমে গেছে। অতিরিক্ত গতি, নির্ধারিত লেন না মানা, বিপজ্জনক ওভারটেকিং, উল্টো পথে চলাচল ও অবৈধ পার্কিং সহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে সঙ্গে সঙ্গে ডিজিটাল মামলা দেয়া হচ্ছে। মঙ্গলবার উদ্বোধনের পর থেকে রাত 12টা পর্যন্ত 428টি মামলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সড়কে নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের প্রত্যাশা নিয়ে চলছে নারীদের পিঙ্ক বাস। তবে শুরুতেই রয়েছে কিছু অভিযোগ। কোনো পুরুষ যাত্রী এই বাসে উঠতে না পারলেও সাধারণ বাসগুলোতে যথারীতি চলাচল করতে পারবেন নারীরা। শিহাব জাহিদ জানাচ্ছেন বিস্তারিত। স্টিয়ারিংয়ে শক্ত হাত, চোখে আত্মবিশ্বাস। পুরুষতান্ত্রিক চেনাবৃত্ত ভেঙে ঢাকার রাজপথে নারী সারথীরা। যে পথ ছিল শঙ্কার, সেই পথেই এবার স্বস্তির ছোঁয়া। এ যেন শহরের পথে নারীর স্বাধীনতার আরেকটি নতুন অধ্যায়। সকাল 8:40 বাস ডিপো থেকে শুরু নারীদের পিঙ্ক বাসের যাত্রা। কেউ শিক্ষার্থী, কেউ চাকরিজীবী। স্বাচ্ছন্দ্য তো অবশ্যই লাগবে, আমাদের ছেলেদের সাথে আর মেলামেশা করে যেতে হবে না, এটি আমাদের জন্য ভালো। আজকে বাসে উঠে অনেক ভালো লাগছে যে নিউ মার্কেট নেমে অন্তত হেঁটে তো যেতে পারবো। নারীদের জন্য ভালো উদ্যোগ নিয়েছে সরকার, আমরা এই সরকারকে সাপোর্ট করি। আনন্দের সঙ্গে আছে অস্বস্তিও। ঢাকায় 10 রুটে একটি করে বাস আর পুরনো মোড়কে নতুন সেবা। প্রথম দিনেই একটি বাসে দেখা গেল ছুটে পড়েছে সিটের হাতল, ভেঙে গেছে ফ্যানও। আজকে ফার্স্ট ডে নারী ড্রাইভার, কিন্তু মনে হচ্ছে অফিসে লেট হবে। এই সময় অলরেডি আমরা পৌঁছাই যাই প্রতিদিন। তাদের আগে আরো প্র্যাকটিস করা দরকার ছিল। এখন যদি এইভাবে প্র্যাকটিস করে আমাদেরকে এত লেটে অফিসে নিয়ে যায়, তাহলে তো আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে। চালক লুৎফা ও রাবেয়া সুলতানা ট্রেনিং নিয়েছেন গাজীপুরে। চেনা পেশার বাইরে চ্যালেঞ্জিং কাজকে আনন্দের সাথেই লুফে নিয়েছেন। রাস্তা চিনতে সহযোগিতা করছেন পুরুষ চালক।
আপাতত প্রতিদিন থাকছে 2টি ট্রিপ। সকাল 8:45 মিনিটে শুরু যাত্রা, মতিঝিল থেকে ফিরতি যাত্রা বিকেল 5:45 মিনিটে। 1998 সালে বিআরটিসি ও 2018 সালে বেসরকারিভাবে নেওয়া হয় এমন উদ্যোগ, যা সফল হয়নি। তবে এবার অতীতের ব্যর্থতার পুনরাবৃত্তি হবে না, প্রত্যাশা নগরবাসীর। জিহাদ জাহিদ, নিউজ 24, ঢাকা। সব মামলায় জামিন পাওয়ায় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। জুলাই হত্যা, রায় জালিয়াতি সহ এখন পর্যন্ত সব মিলিয়ে খায়রুল হকের বিরুদ্ধে 9টি মামলা রয়েছে। 9টিতেই তিনি জামিন পেয়েছেন। এর আগে এক রিট মামলার আদেশে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া খায়রুল হককে নতুন করে গ্রেফতার না দেখাতে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে একে একে হাইকোর্ট ও আপিল বিভাগে জামিন বহাল রাখেন। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফি জানান, বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাঁর প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তা বিক্রির অভিযোগে গ্রেপ্তার সুমাইয়া সাইদকে জিজ্ঞাসাবাদে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। মাত্র 6 মাসে সে তৈরি করে কয়েকশো পর্ন ভিডিও, যার মাধ্যমে সে আয় করে 48 লাখ টাকার বেশি। গেল 11 আগস্ট সুমাইয়াকে তার প্রেমিক সহ ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পুলিশ বলছে, পর্নোগ্রাফি এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাইরে থেকে দেখলে মনে হবে 8-10টা সাধারণ কিংবা সহজ সরল তরুণীর মতোই একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিলাসবহুল জীবনযাত্রার আড়ালে লুকিয়েছিল তার অন্ধকার জগতের গল্প। মাত্র 6 মাসে শত শত পর্ন ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন সুমাইয়া সাইদ নামে এই তরুণী। পর্নোগ্রাফি তৈরির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে টেলিগ্রাম অ্যাকাউন্টে বিভিন্ন জনের কাছে একটি পর্নোগ্রাফির ভিডিও 2 থেকে 5,000 টাকায় বিক্রি করত সুমাইয়া। এভাবে সে গত 6 মাসে কামিয়েছে 48 লাখ টাকার বেশি। প্রাথমিকভাবে সে আমাদের কাছে যতটুকু বলেছে বা জানতে পেরেছি, সে প্রায় 6 মাস বা 6 মাসের কাছাকাছি একটা সময়, একটু কম বেশি এরকম সময় ধরে সে এই কাজগুলো করছে এবং তার অ্যাকাউন্টে প্রায় আমরা 48 লাখ টাকা লেনদেনের একটা প্রাথমিক তথ্য আমরা পেয়েছি। পুলিশ বলছে তার এই অপকর্মের সঙ্গে সরাসরি জড়িত ছিল তার প্রেমিক। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে বলছে পুলিশ। সে নিজেই প্রডিউস করত, তার সাথে তার আরেকজন সহযোগীকে আমরা পেয়েছি এবং আমরা এখনও তদন্ত করতেছি যে আসলেও আরও কোনো সহযোগী আছে কিনা বা থাকলে তারা কিভাবে আছে। তবে সুমাইয়ার এই পর্নোগ্রাফি চক্রের সঙ্গে পরিবারের আর কারো সম্পৃক্ততা ছিল কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।